হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো দেখো, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেলে কিন্তু জিকে জিএস অধ্যয়ন এই সিরিজটা অনেকদিন ধরেই চলছে। আজকে কিন্তু এটার 15 নম্বর ক্লাস। ঠিক আছে? তো তার আগে সকলকে গতকালের ক্লাসের জন্য অনেক অনেক সরি। কারণ আহ, আমি যেখানে থাকি, মানে আমার এই এরিয়াতে একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, প্লাস আমার যে মাইকটা আমি ব্যবহার করছিলাম সেই মাইকটারও কিছু ইস্যু ছিল। এবার দুটোই কিন্তু টেকনিক্যালি সলভ হয়ে গেছে। তো আই থিঙ্ক তোমরা আজকে থেকে যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ বা দেখছো এখন, সেগুলো কিন্তু ক্লাসের কোয়ালিটি সবই কিন্তু গত দুটো তিনটে ক্লাসের থেকে অনেকটাই চেঞ্জ পাবে তোমরা। ঠিক আছে? অনেক বেটার কোয়ালিটি পাবে। তো কালকের জন্য অনেক সরি। কালকে কিন্তু আমরা এই 15 নম্বর ক্লাসটাই শুরু করেছিলাম, বাট কিছু টেকনিক্যাল কারণে কিন্তু ক্লাসটাকে বন্ধ করতে হয়েছিল। তাই কোশ্চেন যাতে ওয়েস্ট না হয় সেই জন্য আমরা যতটুকু ক্লাসে করেছিলাম কালকে সেটুকু একবার পড়বো, আর বাকি কোশ্চেন গুলোও আমরা আরেকবার দেখে নেবো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তার আগে দেখো, এখানে কিছু কিছু এক্সামের আমরা কিন্তু আহ, নাম মেনশন করেছি। এই এক্সামের জন্য যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো বা নিচ্ছ, বা যদি সামনে এক্সাম থাকে, তাহলে কিন্তু এই সিরিজটা তোমার জন্য খুবই ফ্রুটফুল হতে চলেছে। কারণ এই সিরিজটা হচ্ছে অল ইন অল একটা সিরিজ, যেখানে আমরা কোনো পার্টিকুলার এক্সামকে দেখে আমরা পড়াচ্ছি না। আমরা অল ওভার একটা ওভারভিউ নিয়ে কিন্তু পড়াচ্ছি। আমাদের কোশ্চেনের লেভেলটাও কিন্তু সেরকম হয় প্রত্যেকটা ক্লাসে। যারা 1 নম্বর ক্লাস থেকে শুরু করে 14 অব্দি ক্লাস দেখে নিয়েছো অলরেডি, তারা কিন্তু জানো যে আমাদের কোশ্চেনের লেভেলটা কেমন হয়। প্রত্যেকটা ক্লাসে আমরা 25টা করে প্রশ্ন আলোচনা করে থাকি। তো চলো আর ফার্দার দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো তার আগে দেখো, একটা ছোট্ট কথা বলে রাখি। তোমরা যারা যারা এখনো আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস অ্যাপটা ডাউনলোড করোনি, তারা অতি শীঘ্রই প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নাও। কারণ ডাউনলোড করলে কি হবে, এই অ্যাপে যখন তোমরা ঢুকবে, সেখানে দেখবে ডাব্লিউবিপিএসসি বলে একটা সেকশন তোমাদের জন্য ক্রিয়েট করে দেওয়া আছে। সেই সেকশনে ঢুকলে অল ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে। সেইটাই ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের ইউটিউবে চলা সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলছে, নুয়াখাই নুয়াখাই ফসল উৎসব মূলত কোন ভারতীয় রাজ্যে পালিত হয়? নুয়াখাই ফসল উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালন করা হয়? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার করার চেষ্টা করো। তো চলো, এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে ওড়িশা। ঠিক আছে? এবার ওড়িশার কিছু উৎসব আমরা দেখে নিই। যেমন আছে কলিঙ্গ মহোৎসব, চন্দন যাত্রা, কোনারক নৃত্য উৎসব, মহাবিষুব সংক্রান্তি, রথযাত্রা, মাঘ সপ্তমী, মকর মেলা, ছৌ উৎসব, এটা ছাউ হবে না, এটা ছৌ হবে। ঠিক আছে? ছৌ উৎসব, তারপরে পুরী সমুদ্র সৈকত উৎসব ইত্যাদি। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে, নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটির রাজধানী বৈশালী ছিল? আমরা সবাই জানি যে টোটাল মহাজনপদের সংখ্যা ছিল 16টি। সেখান থেকে কিন্তু ফাইনালি মগধ উঠে আসে। মগধ উঠে আসে এবং সেখানে আস্তে 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 আমরা কিন্তু মগধের টোটাল 4টে বংশ দেখতে পাই: হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য। সেই মৌর্য থেকে আস্তে 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 আরো ফার্দার অনেক বংশ আমরা দেখতে পাই। এইভাবে কিন্তু আমার হিস্ট্রিটা শুরু হয়। ঠিক আছে? তো এই যে 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে বলছে কোন মহাজনপদের রাজধানী বৈশালী ছিল? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা কমেন্ট করে তোমাদের রাইট অ্যান্সার অবশ্যই জানাবে, যাতে করে ইন্টারাকশনটা ভালো হয়। ঠিক আছে? আশা করি আজকে কোনো টেকনিক্যাল গ্লিচ নেই, কোনো সাউন্ডের অসুবিধা নেই, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আমার সিস্টেমে দুটোই কিন্তু একদম প্রপার রয়েছে। ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বজ্জি, বা এটাকে আমরা ব্রিজিও বলে থাকি। ঠিক আছে? এটা আমরা ব্রিজিও বলে থাকি। তো এইখানে যে অপশনস গুলো ছিল সেগুলো একটু দেখে নিই। দেখো, ব্রিজি বা বজ্জি, এটার রাজধানী হচ্ছে বৈশালী। কোশলের রাজধানী শ্রাবস্তী, কাশীর রাজধানী বারাণসী এবং মগধের রাজধানী কিন্তু পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কি ছিল, এইটা তোমরা কমেন্টে জানাও। পাটলিপুত্রটাকে মগধের রাজধানী করেছিল হচ্ছে উদয়ন। ঠিক আছে? উদয়ন, সে ছিল হর্যঙ্ক বংশের একজন রাজা। নেক্সট কোশ্চেন বলছে, কোন গ্রহটি মিথেনের বলয় দিয়ে ঘেরা? মিথেন গ্যাস হয় একটি, সবাই জানো। সেই মিথেন গ্যাসের বলয় দিয়ে ঘেরা কোন গ্রহটি? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকে। ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না। তোমার যদি মনে হয় এটা
এ রাইট অ্যান্সার, বি রাইট অ্যান্সার, সি অথবা ডি, যে কোনো একটা তোমার যদি মনে হয় যে রাইট অ্যান্সার, অবশ্যই অ্যান্সার করবে। কারণ এখানে ভুল হলে কোনো ব্যাপার নয়, এখানে ভুল হলে 7 গুণ মাপ আছে, কিন্তু পরীক্ষাতে গিয়ে যেন ভুলটা না হয়। তাই কনফিডেন্সটা কিন্তু এখান থেকে বাড়িয়ে নাও, যাতে করে ওখানে গিয়ে ভুলটা না হয়। এইটা রাইট অ্যান্সার কিন্তু হবে ইউরেনাস। ঠিক আছে, চলো ইউরেনাস সম্বন্ধে জেনে নিই। ইউরেনাস আমাদের সৌরজগতে সূর্য থেকে শুরু করে 7ম গ্রহ। আমরা সবাই জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস। এই যে ইউরেনাস 7 নম্বর গ্রহ। এখানে যদি আমরা সূর্যকে রাখি তাহলে পরপর পরপর যদি আমরা দেখি, তাহলে কিন্তু ইউরেনাস আমাদের 7 নম্বর গ্রহ। এই গ্রহটি মূলত মিথেনের বরফ এবং ধুলো দিয়ে গঠিত একগুচ্ছ ম্লান বলয় দিয়ে তৈরি। ইউরেনাসেরও কিন্তু 13টি বলয় রয়েছে। আমরা কিন্তু শনি বলয়টা অনেক ম্যাপে বা অনেক ছোটবেলা থেকেই ছবিটা দেখে অভ্যস্ত, কিন্তু শনি বাদেও কিন্তু ইউরেনাসেরও বলয় রয়েছে। সেই বলয়টি 1977 সালে আবিষ্কার হয়েছিল। ইউরেনাসের বলয়গুলি শনির বলয়ের চেয়ে অনেক বেশি অন্ধকার। এগুলি তাদের উপরে পড়া সূর্যালোকের প্রায় কয়েক শতাংশ প্রতিফলিত করে ফেলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান কে? এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো অপশনসটা কি দিয়েছে। অপশনস দিয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী। পরীক্ষাতে অ্যাজ ইট ইজ এই অপশনসও দিতে পারে, মানে এই কোশ্চেনটা আসলে এই অপশনসও দিতে পারে, অথবা আরো একটু ডিটো বা আরো একটুখানি ডিটেলে দেখতে পারে। সেটা হচ্ছে রাষ্ট্রপতির বদলে বর্তমান রাষ্ট্রপতি যে আছেন তার নাম দিয়ে দিল, প্রধানমন্ত্রীর বদলে প্রধানমন্ত্রী যে আছেন তার নাম দিল, স্বরাষ্ট্রমন্ত্রী হতে অর্থমন্ত্রী হতে তাদের নামগুলো মেনশন করে দিল। তাই তোমাকে কিন্তু কোশ্চেনের সাথে সাথে রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আমাদের ভারত সরকারের বা রাজ্য সরকারের বা যে কোনো ইম্পর্টেন্ট যত অ্যাপয়েন্টমেন্ট, সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু প্রধানমন্ত্রী। নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। 2014 সালে নীতি আয়োগ আইন অনুসারে প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগের চেয়ারপারসন এবং সংস্থা পরিচালনা পরিষদে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত সদস্যরাও কিন্তু অন্তর্ভুক্ত আছেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত হন। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সংস্থার দৈনন্দিন কার্যক্রম তদারকির জন্য তিনি দায়ী। চলো নেক্সট কোশ্চেন, আমরা কিন্তু ধীরে ধীরে 5 নম্বর কোশ্চেনে চলে এলাম। বলছে মহিলাদের স্বকর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন ভারতীয় রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা অনুমোদিত হয়েছিল? এটা টেকনিক্যালি একটা সিএ কোশ্চেন, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো তোমরা এটাকে অ্যান্সার করার চেষ্টা করো, টেক ইউর টাইম, বাট প্লিজ অ্যান্সারটা করো। তো চলো, এইটা রাইট অ্যান্সার হবে বিহার। এটা রাইট অ্যান্সার হবে বিহার। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহার সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা অনুমোদন করেছে। এই প্রকল্পটি সরাসরি বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের চেষ্টা চলছে। 6 মাস পরে সকল সুবিধাভোগীরা তাদের উদ্যোগ সম্প্রসারণের জন্য আরো 2 লাখ টাকা পর্যন্ত সহায়তা কিন্তু পেতে পারে। এবার এখানে কি কি শিল্প বা কি কি ব্যবসা এখানে উপকৃত হচ্ছে? মহিলাদের দুগ্ধ, হস্তশিল্প, খুচরো ব্যবসার মতো বিভিন্ন ছোট ছোট যে ব্যবসাগুলো হয়, সেগুলোকে কিন্তু উৎসাহিত করে। পাশাপাশি তাদের জন্য স্থানীয় বাজারের জায়গাও তৈরি করা হয়। এই উদ্যোগের লক্ষ্য বিহারে জীবিকা বৃদ্ধি হবে, অধিবাসন হ্রাস হবে এবং গ্রামীণ উদ্যোক্তারা উৎসাহিত করবে। তোমরা সবাই জানো যে আমাদের দেশে যদি টেকনিক্যালি দেখা হয়, তাহলে আমাদের দেশে কিন্তু মাইগ্রেটরি বা হচ্ছে মাইগ্রেশন যে ওয়ার্কাররা থাকে, তারা কিন্তু ম্যাক্সিমাম যে স্টেট থেকে বিলং করেন তারা কিন্তু বিহার। কারণ একটাই, যে সেই স্টেটে কিন্তু ছোট ছোট ব্যবসাগুলোকে লাইমলাইটে আনা হয় না, সেই জন্য বহু মানুষ তাদের রোজগারের তাগিদে কিন্তু বিভিন্ন স্টেটে গিয়ে তাদের ব্যবসা করেন। এতে কোনো ছোট বড় হওয়ার কোনো ব্যাপার নয়। নেক্সট কোশ্চেন, একটা হিস্ট্রি কোশ্চেন। 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কোন গিরিপথ দিয়ে ভারতে আক্রমণ করেছিলেন? কোশ্চেনটা একাধিকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তাই সময় নিয়ে ভালো করে অপশনস গুলো দেখে অ্যান্সার করার চেষ্টা করো। সরি, অ্যান্সারটা শো হয়ে গেল, যাই হোক, অ্যান্সারটা হবে খাইবার। ঠিক আছে, এই খাইবার পাসটা কিন্তু আমাদের ভারতের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্টও আবার ক্ষতিকারকও।
কারণ ম্যাক্সিমাম যত বৈদেশিক আক্রমণ আজ অব্দি ভারতের উপরে ঘটেছে তার 80 to 90% কিন্তু এই খাইবার পাস দিয়ে। ঠিক আছে, চলো এই সম্বন্ধে কিছু জেনে নিই। বলছে খাইবার গিরিপথ আফগানিস্তান এবং পাকিস্তানকে সংযুক্ত করে এমন একটি গিরিপথ এবং শতাব্দী ধরে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও সামরিক রুট হিসেবে কাজ করেছে। 327 খ্রিস্টপূর্বাব্দে মহান আলেকজান্ডার পারস্য সাম্রাজ্য জয় এবং তার অঞ্চল সম্প্রসারণের জন্য ভারতে প্রবেশ করে। এবার তোমরা কমেন্ট করে জানাও যে আলেকজান্ডারের মুখোমুখি তখন কে দাঁড়িয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি। যদি কখনো মানে সুযোগ হয় তাহলে স্টোরিটা বলবো, খুব ইন্টারেস্টিং স্টোরি। কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে আলেকজান্ডারের মুখোমুখি কে দাঁড়িয়েছিল সেই সময়। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 7 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন প্রাণী তাদের লিঙ্গ স্বেচ্ছায় পরিবর্তন করতে পারে। ঠিক আছে, নিজের লিঙ্গ স্বেচ্ছায় পরিবর্তন করতে পারে। অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে শামুক। খুব ইম্পর্টেন্ট এবং খুবই পিকিউলিয়ার একটা কোশ্চেন, অনেকেই হয়তো জানো না, আবার অনেকে জানো। বলছে শামুক তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। শামুক হলো বাধ্যতামূলক উভকামী একটি প্রাণী। তাদের পুরুষ এবং স্ত্রী প্রজনন অঙ্গ রয়েছে। তারা সঙ্গীর সঙ্গে মিলনের সময় শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন করতে সক্ষম। মানে যখন মানে ভাইসি ভার্সা হবে, বুঝতেই পারছো। তো যখন যেটা দরকার সেটাকেই নিষ্কাশন করবে। শামুকের পুরুষ প্রজনন অঙ্গ কখনোই শামুকের স্ত্রী যৌনাঙ্গকে নিষিক্ত করতে পারে না। ঠিক আছে, যখন দুটি শামুক আলাদা হয়ে যায় তখন প্রতিটি শামুকের ডিম অন্য শামুকের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে যায়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, একটা পিওয়াইকিউ বা পিডিএস এর কোশ্চেন রেখেছি। এটা এসএসসি সিজিএল 2021 কোশ্চেনটা এসেছিল। তোমরা সবাই জানো অক্টোবরের লাস্ট উইক কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী অক্টোবরের লাস্ট উইক থেকে কিন্তু আমাদের সিএইচএসএল পরীক্ষাও কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, তাই আমরা ধীরে ধীরে সিএইচএসএল এরও অনেক অনেক পিওয়াইকিউ কিন্তু আমরা এই ক্লাসেই আলোচনা করব। জিকে জিএস অধ্যয়ন সিরিজ হলো এমন একটি সিরিজ যেটা তোমার জন্য পুরোপুরি অল ইন অল হবে। মানে এখানে কোনো টেকনিক্যাল একটা পরীক্ষাকে নিয়ে বা কোনো একটা এক্সামকে টার্গেট করে কিন্তু এখানে পড়ানো হচ্ছে না। এটা একটা অল ইন অল একটা সিরিজ, যেটা যদি তোমরা প্রথম ক্লাস থেকে ফলো করে এসছো, আমি ডেফিনেটলি দাবি করে বলতে পারি তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাসটা পছন্দ হয়েছে বা হচ্ছে। কোশ্চেনটা কি বলছে, পণ্ডিত রবিশঙ্কর ছিলেন অন্যতম কোন বাদ্যক মানে কোন বাদক শিল্পী? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার কি হবে? খুবই কমন একজন শিল্পী। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে সেতার। বোঝা গেল? এইবার এইখানে যে অ্যাওয়ার্ডের লিস্টটা রেখেছি না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লিস্ট। তার কারণটা কি? তার কারণ হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করজি যত অ্যাওয়ার্ড আছে সেই অ্যাওয়ার্ডের সাল ধরে এসএসসিতে একাধিকবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। অর্থাৎ ডাইরেক্টলি জিজ্ঞেস করে নেয় যে পণ্ডিত রবিশঙ্করজি ভারতরত্ন কত সালে পেয়েছিলেন, তিনি পদ্মবিভূষণ কত সালে পেয়েছিলেন, পদ্মভূষণ কত সালে পেয়েছিলেন, ডাইরেক্টলি জিজ্ঞেস করে। ঠিক আছে, তাই আমরা অ্যাওয়ার্ডটা একটা লিস্টে আমরা দেখে নিই। চলো, ভারতরত্ন পেয়েছিলেন তিনি 1999 সালে, পদ্মবিভূষণ পেয়েছিলেন 1981 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 1967 সালে, সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন 1962 সালে, যেই সালে কিন্তু আমাদের ইন্দো চায়না ওয়ার হয়েছিল, ইন্দো চীন যুদ্ধ হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন 1975 সালে, যেই সালে কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি লেগেছিল। প্রত্যেকবার ক্লাসে অনেকবার এটা বলা হয়েছে যে 1962, 1971, 1975-এ কিন্তু 3বার আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি লাগে। আর কালিদাস সম্মান এটা হচ্ছে 1987 থেকে 88 সালে তিনি পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন একটা সিএ কোশ্চেন, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। বলছে 28 আগস্ট 2025 থেকে 3 বছরের মেয়াদের জন্য কাকে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার করার চেষ্টা করো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এটা অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, অপশনস দেখেই বুঝতে পারছি 4টের মধ্যে যে কোনো একটা তো রাইট অ্যান্সার হবেই। 4জনই যখন ভারতীয়, তাই এটা একটা ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট, যেটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি অ্যাপয়েন্ট হচ্ছেন, অর্থাৎ আইএমএফ। বুঝতেই পারছো, এটা কোনো দেশের সংস্থা নয়, এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেল কে ছিলেন? উর্জিত প্যাটেল কিন্তু এক্স
আরবিআই গভর্নর ছিলেন। কততম আরবিআই গভর্নর সেইটা তোমরা কমেন্টে বলবে। তো চলো, আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর বা এমডি হলেন ক্রিস্টালিনা জর্জিভা। আইএমএফ প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে ব্রিটেন উডস, নিউ হ্যাম্পশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্রতে। মূল সংস্থা কি? মূল সংস্থা হচ্ছে জাতিসংঘ, মানে ইউনাইটেড নেশনস। তোমরা সবাই জানো ইউনাইটেড নেশনস এর কিন্তু একটা আম, অঙ্গ হচ্ছে আইএমএফ, যেমন ওয়ার্ল্ড ব্যাংক একটা অঙ্গ। প্রতিষ্ঠাতা কে ছিলেন? জে কেনিংস এবং হ্যারি ডেক্সটার হোয়াইট। চলো নেক্সট কোশ্চেন, আমরা কিন্তু 10 নম্বর কোশ্চেনে চলে এলাম। বলছে নিচের কোন রাজবংশ বিদিশায় তাদের রাজধানী স্থাপন করেছিল এবং সাঁচি স্তূপের উপর একটি তোরণ নির্মাণ করেছিল? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার করার চেষ্টা করো। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু শুঙ্গ রাজবংশ। ঠিক আছে, আমরা যখন ষোড়শ মহাজনপদ পড়ছিলাম, ওখানে আই থিঙ্ক ফার্স্ট কোশ্চেনেই ছিল, সেখানে আমরা বলেছিলাম যে 16টি মহাজনপদ ছিল, সেখান থেকে আস্তে আস্তে 4টে হয়েছিল, সেখান থেকে ফাইনালি হলো মগধ। এবার মগধেও মেন 4টে রাজবংশ হলো, একটা হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য। এবার মৌর্য বংশের শেষ সম্রাট যে, তিনি ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথকে তারই মন্ত্রী হত্যা করল, তার নাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। তিনি হচ্ছেন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, এখানে ওটাই দেওয়া রয়েছে, শুঙ্গ রাজবংশ 185 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, সাতবাহন রাজবংশ কেন কথা বলা হচ্ছে? কারণ অপশনে ছিল। সাতবাহন রাজবংশ শিমুক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং গৌতমীপুত্র সাতকর্ণীর মুদ্রাগুলি উজ্জয়ন থেকে প্রাপ্ত হয়েছে। গৌতমীপুত্র সাতকর্ণী শক রাজা নহপনকে পরাজিত করে মালওয়া থেকে মহেশ্বর পর্যন্ত শাসন করেছিলেন। প্রথম খ্রিস্টপূর্বাব্দে উজ্জয়ন ছিল উত্তর ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং কনিষ্ক ছিলেন কুষাণ রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, এবং মনে রাখবে যে কুষাণ রাজবংশ হচ্ছে ভারতে প্রথম রাজবংশ যারা কিন্তু সোনার মুদ্রা চালু করেছিল। সব থেকে বেশি মুদ্রা চালু করেছিল গুপ্ত রাজবংশ, কিন্তু সূচনাটা করেছিল কুষাণ রাজবংশ। নেক্সট কোশ্চেন, এগেন একটা জিওগ্রাফির কোশ্চেন, কসমোলজি। বলছে গ্রহাণুগুলিকে কোন গ্রহের কক্ষপথের মধ্যে দেখা যায়? অর্থাৎ আমরা যে ডায়াগ্রামটা দেখেছিলাম যে সূর্য এবং তার চারপাশে অনেক গ্রহ তাকে প্রদক্ষিণ করছে, বলছে কোন গ্রহের কক্ষপথের মাঝখানে গ্রহাণু থাকে? গ্রহাণু হচ্ছে এরকম জাস্ট ডট ডট মতো এরকম কিছু আহ ভেঙে যাওয়া, অনেক অনেক বছর, লক্ষাধিক বছর আগে ভেঙে যাওয়া কোনো গ্রহ বা কোনো নক্ষত্রের যে টুকরোগুলো, সেইগুলো কিন্তু এক জায়গায় হয়ে গ্রহাণু তৈরি করে। তো অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে কিন্তু এই গ্রহাণু থাকে। দেখো গ্রহাণু কি? গ্রহাণু হচ্ছে নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ ছাড়াও অসংখ্য ক্ষুদ্র পিণ্ড যা সূর্যের চারপাশে ঘোরাফেরা করে, এগুলোকেই বলা হয় গ্রহাণু। এবারে এইগুলি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝখানে পাওয়া যায়। বিজ্ঞানীদের মত অনুযায়ী এই গ্রহাণুগুলি হলো এমন একটি গ্রহের অংশ যা অনেক বছর আগে বিস্ফোরিত হয়েছিল, সেগুলোই হচ্ছে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই গ্রহেরই অংশ। এবার গ্রহাণু বলয়টিতে অসংখ্য অনিয়মিত আকারের পিণ্ড রয়েছে যাদেরকে গ্রহাণু বা ক্ষুদ্র গ্রহ বলা হয়। তার মধ্যে 4টে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতেও আসে, মানে অড ওয়ান আউট দিয়ে দেবে, যে 4টে এরকম অপশন দিয়ে দেবে, এর মধ্যে বলবে কোনটি একটি গ্রহাণু। ঠিক আছে, এরকম 4টে অপশন দিয়ে দেবে। তো দেখো এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট: সেরেস, ভেস্তা, প্যালাস এবং হাইজিয়া। নেক্সট কোশ্চেন, আমরা 12 নম্বর প্রশ্ন পড়ছি। বলছে কোন পর্বের প্রাণীর পা জোড়া থাকে? অপশন তোমাদের সামনে, এটা খুবই ইজি, অ্যান্সার করো, অ্যান্সার করো দেখি। এটা রাইট অ্যান্সার হবে কিন্তু আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা হলো একদল অমেরুদণ্ডী প্রাণী যাদের একটি বহিঃকঙ্কাল এবং একটি খণ্ডিত দেহ এবং জোড়াযুক্ত পা থাকে। তাদের দেহে একজোড় উপাঙ্গ সহ খণ্ড থাকে। তাদের প্রজনন আভ্যন্তরীণ নিষেক এবং আভ্যন্তরীণ বা বাহ্যিক নিষেকের দ্বারা ঘটে। তাদের একটি উন্মুক্ত সংবহন তন্ত্র থাকে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেছে যে আর্থ্রোপোডার দেহে কোন ধরনের সংবহন তন্ত্র পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তাদের বিবর্তন ক্যাম্ব্রিয়ান যুগে হয়েছে। তারা মানুষের খাদ্যের উৎস, তারা ফসলের পরাগায়নকারী। কিছু প্রজাতি মানুষ, গবাদি পশু এবং ফসলে রোগ ছড়ায়। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এই আর্থ্রোপোডা কিন্তু বৃহত্তম পর্ব বা লার্জেস্ট ক্লাস, এটাও পরীক্ষাতে এসেছে। নেক্সট কোশ্চেন, একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ জানো এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বাঁধ
বা ড্যাম রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন আসে। সেটা ডাব্লিউবিপি তেও আসে, ডাব্লিউবিসিএস এও আসে, মিসলেনিয়াসেও আসে, ফুড এসআইতেও আসে, ক্লার্কশিপেও আসে, সমস্ত জায়গাতেই এই পয়েন্টটা বা এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। বলছে ঝাড়খণ্ডের মন্ডল বাঁধ প্রকল্পটি কোন নদীর উপরে অবস্থিত? অপশনস তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার হবে কিন্তু কোয়েল নদী। ঠিক আছে। মন্ডল বাঁধ প্রকল্পটি ঝাড়খণ্ডের সোন নদীর একটি উপনদী উত্তর কোয়েল নদীর উপরে অবস্থিত। তাই টেকনিক্যালি কিন্তু অপশনে দেখা গেল অনেক নদী দিয়ে দিল, কোয়েল না দিয়ে দিল উত্তর কোয়েল। অপশন ধরো বি তে উত্তর কোয়েল দিল, অপশন ডি তে দক্ষিণ কোয়েল দিল। তাই স্পেসিফিক্যালি উত্তর কোয়েল নদীর উপরে কিন্তু এই মন্ডল বাঁধটা রয়েছে, এটা মনে রাখবে। এই বাঁধটি ঝাড়খণ্ডের লাতেহার জেলা এবং ঝাড়খণ্ডের পালামৌ জেলার মধ্যে অবস্থিত। এটুকু জানলেই হবে আপাতত। নেক্সট কোশ্চেন বলছে কলেজ ছাত্রদের জন্য নতুন ইউ স্পেশাল বাসগুলি কোন শহরে চালু করা হয়েছে? ইউ স্পেশাল বাস। অপশন আমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি। এটা মনে রাখা একটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। তোমরা অনেকেই জানো যে দিল্লিতে কিন্তু মহিলাদের জন্য সম্পূর্ণভাবে বাস ট্রাভেল ফ্রি। ঠিক আছে, মানে এটা দিল্লির মানে আগের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এটা করেছিলেন। তো সেখান থেকে একটা আইডিয়া নিতে পারো যে বাস রিলেটেড একটা কোশ্চেন, একটা ইউ স্পেশাল, তো এখানে ছাত্রদের জন্য কিন্তু এই বাসগুলো চালু করা হয়েছে। এবার দিল্লির যদি লেফটেন্যান্ট গভর্নর জেনে নিই, সেটা হচ্ছেন বিনয় কুমার সাক্সেনা এবং বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্ত। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ। আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের চারটে সংগীতি হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে যে দ্বিতীয় সংগীতিটা, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বা দ্বিতীয় বৌদ্ধ পরিষদ, সেটা কার রাজত্বকালে হয়েছিল? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার করো, চেষ্টা সবাই করবে। ঠিক আছে, আর আমি যদিও জানি যে আজকে অডিও একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আছে, তাও আমি আরো একবার কমেন্টে জানতে চাইছি যে কারোর কি অডিওতে কোনো ইস্যু হচ্ছে? যদি ইস্যু হয় প্লিজ কমেন্ট করে জানাও, এবং যদি খুব বেশি ইস্যুটা হয় তাহলে একবার ইউটিউবটাকে স্টপ করো, দেন আরেকবার ইউটিউবে ঢোকো, ক্লাসটাকে চালু করো, দেখো একদম ঠিক হয়ে যাবে। কারণ আমার কাছেও একটা সিস্টেমে ক্লাসটা চলছে এবং আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি যে হ্যাঁ, একদম প্রপার সাউন্ড আছে। ঠিক আছে, গতকালের মতো বা গত 2-3 দিনের মতো কিন্তু ক্লাস আজকে একদমই হচ্ছে না, খুবই বেটার কোয়ালিটিতে ক্লাস হচ্ছে। তাই প্লিজ কমেন্ট করো, একটু জানিও যদি তোমার অসুবিধা হয়ে থাকে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে কিন্তু কালাশোক। এবার আমরা যেটা এখানে রেখেছি সেটাই এক্সামে এখান থেকে যদি আসে তো এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না। সংগীতি থেকে এর বাইরে আর কোশ্চেন খুব একটা আসে না। প্রথম বৌদ্ধ সংগীতি 483 খ্রিস্টপূর্বাব্দ রাজগৃহে হয়েছিল। রাজা ছিলেন আহ অজাতশত্রু, যাকে কিন্তু কুনিক বলা হয়। ঠিক আছে, অজাতশত্রুকে কি বলা হয়? কুনিক, কুনিক বলা হয়। এবং এর সভাপতি কে ছিল প্রথম বৌদ্ধ সংগীতির? সেটা হচ্ছে মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি 383 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক 100 বছর পরে। আহ, স্থান হচ্ছে বৈশালী, রাজা হচ্ছে কালাশোক, এবং সভাপতি হচ্ছে সাবাকামি। সবকামি হয়ে গেছে, এটা সাবাকামি হবে। আচ্ছা, তৃতীয় বৌদ্ধ সংগীতি 250 খ্রিস্টপূর্বাব্দে, এটা পাটলিপুত্রে হয়েছিল, অশোকের টাইমে হয়েছিল। মৌগলিপুত্র তিস্য এই সভাপতি ছিলেন এই সংগীতির। এবং ফাইনালি চতুর্থ বৌদ্ধ সংগীতি, এটা 72 খ্রিস্টাব্দে হয়েছিল, এটা কুন্দাল বনে হয়েছিল কনিষ্কের টাইমে, তখন সভাপতি ছিল বসুমিত্র। হলো। নেক্সট কোশ্চেন, আমাদের 16 নম্বর কোশ্চেন। কি বলছে? বলছে যে নিচের কোন সাগর বা কোন উপসাগর বা কোন চ্যানেল আন্দামান এবং নিকোবরকে পৃথক করে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। এবার এখানে একটা খুবই সুন্দর, আমি জানি একটু হেজি লাগছে, বাট তুমি ইজিলি বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিচ্ছি। একটা ডায়াগ্রাম রেখেছি এখানে। ডায়াগ্রামটা কি কি ল্যান্ড ফর্ম রয়েছে সেটা আগে দেখে নাও। উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, লিটিল আন্দামান এবং নিকোবর এখানে রয়েছে। এদিকে কি রয়েছে? লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং মালদ্বীপ দেশ। ল্যান্ডফর্ম জেনে নিলাম। এবার এর মাঝখানে চ্যানেলগুলো জেনে নিই। সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, এটা সাউথ আন্দামান এবং এটা লিটল আন্দামান। এই দুটো ল্যান্ডফর্মের মধ্যে কিন্তু
যেটা যাচ্ছে যে পাসটা যাচ্ছে সেটা কিন্তু ডানকান পাস। খুব ইম্পর্টেন্ট, ডানকান পাস পরীক্ষাতে আসে। এবার দেখো লিটল আন্দামান এবং নিকোবর, এই দুটোর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এই ডিগ্রিটা কি আমরা মেবি 12 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সরি 12 বলছি, 14 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের যদি এটা পৃথিবী হয়, পৃথিবীর মাঝখানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। এবার বুঝতে পারছো এরকম এর উপরে হবে এটা 1 হবে, এর উপরে যেটা হবে 2 হবে, এরকম করতে করতে তো উপরে উপরেও অনেকগুলো রয়েছে 90টা, নিচেও অনেকগুলো রয়েছে 90টা। এবার এইটা 10 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি নর্থ, সেই হিসাবে এটা 10 ডিগ্রি। বোঝা গেল? এবার এদিকে চলে আসো, এখানে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় এই দুটোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 9 ডিগ্রি চ্যানেল। এবং মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। সেম এই ডিগ্রিটা হচ্ছে এখান থেকে বুঝে নাও। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে মোধেরা, মোধেরা সূর্য মন্দির কোথায় অবস্থিত? এই কোশ্চেনটাও তোমাদের জন্য ইজি যদি তুমি তোমার সিক্স সেন্সটাকে কাজে লাগাও, একটু ট্রিক দিয়ে ভাবার চেষ্টা করো। এই কোশ্চেনটা খুবই ইজি। যদি এই ট্রিকটা মাথায় না আসে তাহলে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার হলে মানে ঝামেলা সৃষ্টি করবে। তোমার মনে হবে এত ইজি একটা কোশ্চেন কিন্তু পারছি না। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে গুজরাট। এবার এটা কিভাবে মনে রাখবো? কারণ মন্দির মসজিদ আমাদের ভারতবর্ষে প্রচুর আছে, লক্ষাধিক রয়েছে। তো কোন মন্দির কোথায় অবস্থিত এটা অতটা আমাদের পক্ষে কত তুমি মনে রাখবে? ঠিক আছে, সেখানে চলে আসে আমাদের ট্রিক, ট্রিক কাজে লাগানো। তোমরা সবাই জানো যে পৃথিবীর মধ্যে বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা গুজরাটে রয়েছে। ঠিক আছে, এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু এই যে নামটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এটা কিন্তু একটা স্টেডিয়ামের নামটা পাল্টে এই নামটা করা হয়েছে। যে যেই নামটা আগে ছিল সেটা কিন্তু ছিল মোধেরা স্টেডিয়াম। তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো তাহলে তোমার মনে পড়বে যে স্টেডিয়ামটা যখন শুরু হয়েছিল তখন এটার নাম কিন্তু ছিল মোধেরা স্টেডিয়াম। সেটাকে চেঞ্জ করে করা হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম। এবার মোধেরা স্টেডিয়াম যদি তুমি এইভাবে মনে রাখো, মোধেরা স্টেডিয়াম গুজরাটে অবস্থিত, তাই মোধেরা সূর্য মন্দিরও গুজরাটে অবস্থিত হবে। ব্যাস, বোঝা গেল? এবার এখানে আমার মনে হয় না এখানে এত কিছু পড়ার দরকার আছে, যখন যেহেতু পিডিএফটা তোমরা পেয়ে যাবে সেখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি বেশি ডিসকাস করছি না। আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা 18 নম্বর কোশ্চেন, এটা সিএ কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। বলছে কোন দেশ 2026 সালের মার্চ মাস থেকে স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করার আইন পাশ করেছে? খুবই ভালো একটা উদ্যোগ এবং প্রত্যেকটা দেশ এটা করা উচিত। ঠিক আছে, এটার কারণ আলাদা করে ব্যাখ্যা করার কিছুই নেই, সবাই জানি আমরা। এটা রাইট অ্যান্সার কি হবে? অপশনস তোমাদের সামনে, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস নাকি জাপান। রাইট অ্যান্সার হবে দক্ষিণ কোরিয়া, অর্থাৎ সাউথ কোরিয়া। রাজধানী কি সাউথ কোরিয়ার? সিওল। আহ, দক্ষিণ কোরিয়ান মুদ্রা দক্ষিণ কোরিয়ান ওন এবং রাষ্ট্রপতি লি জে মিয়ং। তোমরা কমেন্ট করে জানাও উত্তর কোরিয়ার রাজধানী কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আমরা 19 নম্বর কোশ্চেনে চলে এসেছি। বলছি প্রতিহারদের, প্রতিহারদের একজন বিখ্যাত শাসক মিহির ভোজ কোন উপাধি গ্রহণ করেছিলেন? কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটার থেকে তুমি অনেক কিছু ইনফো পাবে যেটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। অপশন আমাদের সামনে, রাইট অ্যান্সার কি হবে বলো? কমেন্ট করে জানাও। আর যেটা বললাম, অডিও যদি কোনো প্রবলেম হয়, আমি জানি প্রবলেম নেই, তাও যদি হয় প্লিজ কমেন্ট করে জানাও, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট এখানে দেখতে পাচ্ছি। এটা রাইট অ্যান্সার হবে আদি বরাহ, আদি বরাহ। এবার যেটা বলছিলাম যে অনেকভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে? কোশ্চেনটা এইভাবে এলো, প্রতিহারদের মধ্যে কোন শাসক আদি বরাহ উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হয়ে যাবে মিহির ভোজ। কিভাবে আসতে পারে আরেকটা, আদি বরাহ মিহির ভোজ কোন বংশের রাজা ছিলেন? প্রতিহার বংশের রাজা ছিলেন। বুঝা গেল? চলো এটার এক্সপ্লেনেশন দেখে নিই। বলছে প্রতিহার বংশের অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন মিহির ভোজ, তিনি আদি বরাহ উপাধি গ্রহণ করেন। আদি বরাহ কি? ভগবান বিষ্ণুর বরাহ অবতারের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই যে নামটা আদি বরাহ।
এই উপাধিটা শাসক রাজত্বের বৈষ্ণব ধর্মের প্রতি তার ভক্তিকে প্রতিফলিত করে। মিহিরভোজ নবম শতাব্দী খ্রিস্টাব্দে প্রতিহার রাজবংশের ক্ষমতাকে শক্তিশালী করতে এবং আঞ্চলিক বিস্তার ঘটাতে পরিচিত ছিলেন। তার সময়কালে প্রতিহারদের অধীনে প্রশাসন, সামরিক সংগঠন এবং সাংস্কৃতিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। আদি বরাহ উপাধি ব্যবহার করে তার রাজ্যের উপর ঐশ্বরিক বৈধতা এবং কর্তৃত্বের একটি দাবিও কিন্তু তিনি রেখেছিলেন। নেক্সট কোশ্চেন, আমরা কিন্তু 20 নম্বর কোশ্চেনে চলে এসেছি। বলছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে? নিরক্ষরেখা কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে, এটা তোমাদের সামনে রয়েছে, তোমরা এটা উত্তর করার চেষ্টা করো। অপশন তোমাদের সামনে রয়েছে। এটা রাইট অ্যান্সার হবে কলম্বিয়া, কেনিয়া এবং ইন্দোনেশিয়া। ঠিক আছে, কলম্বিয়া, কেনিয়া এবং ইন্দোনেশিয়া। এখানে দেখতে পাচ্ছ এইখানের যে অপশনস গুলো তার ভিত্তিতে কিন্তু এইটা রাইট অ্যান্সার হলো কলম্বিয়া, কেনিয়া এবং ইন্দোনেশিয়া। এখানে যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে কতগুলো কান্ট্রি বা কতগুলো দেশ ইকুয়েটার বা হচ্ছে নিরক্ষরেখার উপরে অবস্থান করছে। ঠিক আছে, তো দেখো কলম্বিয়া রয়েছে, ইকুয়াডোর রয়েছে। ঠিক আছে, ইকুয়াডোর। কেন ইকুয়াডোর এই নামটা কেন? কারণ দেখো এখান থেকে নিরক্ষরেখা শুরু এবং এখানে গিয়ে নিরক্ষরেখা শেষ হচ্ছে। প্রথমবার যে কান্ট্রিটাকে টাচ করছে সেটা হচ্ছে ইকুয়াডোর, অর্থাৎ এই কান্ট্রিটাকে প্রথমবার টাচ করছে, সেই কারণে এই কান্ট্রিটার নাম কিন্তু ইকুয়াডোর। যেহেতু ইকুয়েটর, ইকুয়েটর মানে নিরক্ষরেখা, সেই নামের সাথে কিন্তু সাদৃশ্য রয়েছে ইকুয়াডোর। আচ্ছা, তাহলে কলম্বিয়া, ইকুয়াডোর, তারপর দেখো সাউ তোমে অ্যান্ড প্রিন্সিপে, এই কান্ট্রিটা রয়েছে। আচ্ছা, এখানে ব্রাজিল ছিল, গ্যাবন ছিল, এখানে কঙ্গো রয়েছে, উগান্ডা রয়েছে, কঙ্গো রয়েছে, সোমালিয়া রয়েছে, কেনিয়া রয়েছে, মালদ্বীপ রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে এবং কিরিবাতি রয়েছে। নেক্সট কোশ্চেন, এগেন একটা বাঁধ রিলেটেড কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন এটা আমাদের। বলছে সোমাশিলা বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তোমরা বুকে হাত রেখে বলো এই কোশ্চেনটা তোমরা কতবার তোমাদের যত মক তোমরা দিয়েছো সেখানে এবং কতবার এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেটা তোমরা নিজেরাই বলো। এত পরীক্ষাতে এসেছে যে এখানে যদি আমি নাম মেনশন করতাম তাহলে এই স্লাইডটা বাদ দিয়ে আরেকটা স্লাইড অ্যাড করতে হতো আমাকে। এটা রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এবার এখানে কিছু বাঁধ, নদী এবং কোন রাজ্যে অবস্থিত সেটা রেখেছি। দেখো রাজঘাট বাঁধ বেতোয়া নদীর উপর, এটা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে রয়েছে। রিহান্দ প্রকল্প, এটা রিহান্দ নদী এবং সোন নদী উত্তরপ্রদেশে রয়েছে। গোবিন্দ বল্লভ পন্থ সাগর এবং রিহান্দ বাঁধ, এটা রিহান্দ নদী উত্তরপ্রদেশে রয়েছে। সোমাশিলা বাঁধ, এটা পেন্নার নদী অন্ধ্রপ্রদেশে রয়েছে। শ্রীশৈলম বাঁধ, এটা কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে রয়েছে। জুলপুট বা জলপুট বাঁধ, এটা মাচকুন্দ নদীর উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার সীমান্তে। তাঁতিপুরি জলাধার প্রকল্প, এটা গোস্থানী নদীর উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশে। উকাই বাঁধ, এটা তাপ্তি নদীর উপরে রয়েছে গুজরাতে। ধরই বাঁধ, এটা সবরমতী নদীর উপরে রয়েছে গুজরাতে। পান্ডব বাঁধ, এটা বিয়াস নদীর উপরে রয়েছে হিমাচল প্রদেশে। ভাকরা নাঙ্গাল বাঁধ, এটা শতদ্রু নদীর উপরে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে রয়েছে। নাপথা ঝাঁকড়ি বাঁধ, এটা সতলুজ নদীর উপরে রয়েছে হিমাচল প্রদেশে। চামেরা বাঁধ, এটা রাভি নদীর উপরে রয়েছে হিমাচল প্রদেশে। বাগলিহার বাঁধ, এটা চেনাব নদীর উপরে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। বোঝা গেল? তো এই লিস্ট, এই টেবিল তোমাদের আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইজিলি প্রিন্ট আউট করে নিয়ে তোমরা রিভিশন করতেই পারো। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন। বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোন শহরে তার প্রথম স্টার্ট আপ কেন্দ্রীয় শাখা উদ্বোধন করেছে? অপশনস তোমাদের সামনে। এটা রাইট আনসার হয়ে যাবে নতুন দিল্লি। পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1994 সালে। সদর দপ্তর দ্বারকা, নিউ দিল্লি। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অশোক চন্দ্র রয়েছেন, যিনি কিন্তু এমডি এবং সিইও। আরেকটা ফ্যাক্ট বলে রাখি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিম্নলিখিতর মধ্যে কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বা বিক্রমশিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশনস তোমাদের সামনে, খুবই কমন একটা কোশ্চেন। রাইট আনসার হয়ে যাবে কিন্তু ধর্মপাল। ঠিক আছে, দেখতেই পাচ্ছ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের পাল রাজবংশের শাসক ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। ধর্মপাল বৌদ্ধ ধর্মের একজন গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন এবং চতুর্থ শতাব্দীর শেষ ভাগে বা নবম শতাব্দীর প্রথম দিকে বৌদ্ধ শিক্ষার একটি প্রধান কেন্দ্র হিসেবে তিনি বিক্রমশিলা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে,
বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধ শিক্ষা এবং বিশেষত বজ্রযান ধারার বিশেষ প্রশিক্ষণের জন্য বিখ্যাত ছিল। বজ্রযান তোমরা আশা করি অনেকেই জানো। বজ্রযান হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা তান্ত্রিক শাখা, ঠিক আছে, যেখানে হীনযান, মহাযান এগুলো আগে হয়েছিল এবং পরবর্তীতে বজ্রযান সেটা কিন্তু আর একটা শাখা হয়ে গেল। আচ্ছা, বিক্রমশিলা তার সময়কালে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষার কেন্দ্রের মধ্যে একটি ছিল এবং অন্যটি ছিল নালন্দা। নেক্সট কোশ্চেন, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কত খ্রিস্টাব্দে বা কখন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনস তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার কি হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে 1950 সালে। ঠিক আছে, 1950 সালে কিন্তু পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন তৈরি হয়। সদর দপ্তর কি যোজনা ভবন নিউ দিল্লিতে ছিল। পরিকল্পনা কমিশন কেবল একটি উপদেষ্টা সংস্থা। এই পরিকল্পনা, আচ্ছা এটা বাদ দাও, রাশিয়ান মডেল এটা বাদ দাও। প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন। জওহরলাল নেহরু পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। পরিকল্পনা কমিশনের উপ চেয়ারম্যানকে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা নিযুক্ত করা হয়েছিল। গুলজারিলাল নন্দ পরিকল্পনা কমিশনের প্রথম উপ চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, এবং তোমরা সবাই জানো যে এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনারই কিন্তু নিঃশেষ ঘটিয়ে নীতি আয়োগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, একটা ইতিহাসের কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন এটা। বলছে কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে এবং কোন সালে টিপু সুলতান নিহত হন? কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায় যেহেতু দুটো কোশ্চেন একটা কোশ্চেনে জিজ্ঞাসা করেছে, তাই কনফিউশনও কিন্তু হতে পারে। সঠিকভাবে দেখে তারপর অ্যান্সার করো, টেক ইউর টাইম। এটা রাইট অ্যান্সার কি হবে বলো? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799। এবার এখানে লিস্টটা রেখেছি, একবার চোখ বুলিয়ে নাও। প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ 1766 থেকে 1769। দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ 1780 থেকে 1784। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 1792। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1798 থেকে 1799। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাতে একটা লাইক দেবে। ঠিক আছে, যদি মনে হয় বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবে তো অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করেও জানাবে। ঠিক আছে, তো চলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো আজকের জন্য টাটা সকলকে, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।